সকালবেলা ঘুম থেকে উঠে তমা নিজের জন্য গ্রিন টি, স্যান্ডউইচ এবং চিকেন স্যুপ বানাবে বলে ঠিক করে। তাই সে রান্নাঘরে গিয়ে একসাথে 3টে গ্যাস ওভেন জ্বালিয়ে খাবার রান্না করতে শুরু করে। এমন সময় সেখানে তার শাশুড়ি মা অঞ্জলি দেবী চলে আসে। আরে আরে বৌমা, কি করছো তুমি? এই তো কালকেই গ্যাস সিলিন্ডার দিয়ে গেল, আর তুমি এখন থেকেই একসাথে 3টে ওভেনে রান্না করা শুরু করে দিয়েছো। এখনই গ্যাস বন্ধ করো। এরকম ভাবে গ্যাস জ্বলতে থাকলে গ্যাস বেশি দিন চলবে না। আমি যেভাবে রান্না করি তাতে একটা গ্যাস আমাদের 3 মাস যায়, তাই তোমাকেও কিন্তু একটা গ্যাস সিলিন্ডার 3 মাস ধরে ব্যবহার করতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে নতুন বৌমা তমা খুবই অবাক হয়। সে কি, আমি এভাবে রান্না না করলে খাবো কি? তাছাড়া আমাকে একটু পরেই জল গরম করতে হবে। আপনাদের বাড়িতে তো গিজারও নেই। কাল রাতে আমার খুব জ্বর এসেছিল, আমি ঠান্ডা জলে স্নান করতে পারবো না। আর তাছাড়া আপনি যে বলছেন একটা গ্যাস সিলিন্ডার 3 মাস চালাতে হবে, একটা গ্যাস সিলিন্ডার কখনো 3 মাস চালানো সম্ভব? আমার বাপের বাড়িতে একটা গ্যাস 1 মাস যায়। সব সম্ভব। আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে, তাই জ্বালানির অভাব নেই। বাড়ির পেছন দিকে উনুন আছে, তুমি ওই উনুনে করে দিনের বেলা সমস্ত রান্নাবান্না করবে, যাতে আমাদের গ্যাসে রান্নাবান্না কম করতে হয়। খুব দরকার না হলে একদমই গ্যাস ব্যবহার করবে না। এই বলে অঞ্জলি দেবী গ্যাস বন্ধ করে দিয়ে চলে যায়, যার ফলে তমার কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে উনুনে রান্না করতে চলে যায়। কিন্তু তমার মোটেই উনুনে রান্না করার অভ্যাস ছিল না, তাই তার খুবই অসুবিধা হয়। এমনকি দুপুরবেলা রান্না করতে গিয়ে তমা মাটন কারি পুড়িয়ে ফেলে। কি সমস্যা? এই উনুনে রান্না করে তো খুব ঝামেলা। আমি গ্যাসটা কমাতে বাড়াতে পারবো, কিন্তু উনুনটা আমি কমাবো কিংবা বাড়াবো কি করে? দূর, ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে রান্না করে সবার মন জিতে নেব, কিন্তু এখন তো দেখছি সেসব কিছুই হবে না। এই বলে তমা তাড়াতাড়ি করে মাটন কারি নামিয়ে নেয়, কিন্তু অত তাড়াতাড়ি মাটন নামিয়ে নেওয়ার ফলে মাটন পুরো কাঁচা থেকে যায়। অন্যান্য তরি তরকারিগুলো সবই কাঁচা কাঁচা নয়তো পোড়া পোড়া রান্না হয়। সেই খাবার যখন তমা তার পরিবারকে খেতে দেয়, তখন রাহুল এবং তার বাবা সুজন বাবু থুথু করে মুখ থেকে খাবার বার করে ফেলে দেয়। ছি ছি বৌমা, এ তুমি কি রান্না করেছো? এগুলো তো একটাও খাবার যোগ্য নয়। আমাকে তো আজকে পাশের বাড়ির অজয় নিমন্ত্রণ করেছিল। তোমার শাশুড়ি মা আমাকে বললো আজকে নাকি তুমি প্রথম রান্না করবে, তাই আমার আর নিমন্ত্রণ খেতে যাওয়া হলো না। আমি যদি জানতাম যে তুমি এরকম রান্না করবে, তাহলে নিশ্চয়ই আমি নিমন্ত্রণ খেতে চলে যেতাম। এই বলে রাহুল এবং তার বাবা দুজনেই খাবার ছেড়ে উঠে চলে যায়, যা দেখে অঞ্জলি দেবী বৌমার উপর খুবই রেগে যায়। বিয়ের সময় তো তোমার মা খুব বলেছিল তুমি নাকি সর্বগুণ সম্পন্ন। তোমার হাতে রান্না কেউ খেলে সে নাকি অন্য কারোর হাতে রান্না খেতেই চাইবে না। কিন্তু আমি তো এখন দেখছি তুমি একেবারে কাজে অষ্টরম্ভা। তোমার জন্য আজকে বাড়ির ছেলে দুটো খেতে পারলো না। সব হয়েছে আপনার জন্য। আপনি যদি আমাকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে দিতেন, তাহলে এরকম কিছুই হতো না। উনুনে আঁচ কমানো বাড়ানো যায় নাকি? কিন্তু গ্যাস ওভেনে খুব সহজেই ফ্লেম বাড়ানো যায় কমানো যায়, এতে করে রান্নাটাও ভালো হয়। আমার বাবার জন্মে কখনোই উনুনে রান্না করার অভ্যাস নেই। তাহলে অভ্যাস করে নাও। তোমার জন্য কি আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করব? আমাদের বাড়িতে যেরকম নিয়ম তোমাকে সেভাবেই চলতে হবে। আমিও এতকাল উনুনেই রান্না করে এসেছি। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু শাশুড়ি মায়ের কথাগুলো তমার খুব গায়ে লাগে, তাই তমা তখনই রাহুলের কাছে গিয়ে বলে, এই শোনো, আমি তোমার মায়ের মতো উনুনে রান্না করতে পারবো না। তুমি আমাকে যে কোনো ভাবে গ্যাসের ব্যবস্থা করে দাও। তুমি এত বড় এমএনসিতে চাকরি করো, অথচ তোমার মা কিনা সামান্য গ্যাসের জন্য এরকম ভাবে কিপটামি করছে। কালকে তুমি এক্সট্রা গ্যাস সিলিন্ডার এনে রেখে দেবে। কি করবো বলো, মা আসলে একটু বাঁচিয়ে চলতে পছন্দ করে, তাই মা একটা সিলিন্ডার 3 মাস পর্যন্ত চালায়। কিন্তু এতে তো সংসারের সাশ্রয় হয়। তুমিও তাই মায়ের মতো সাশ্রয় করা শিখে নাও। আমি তোমার কাছে জ্ঞান শুনতে আসিনি। আজকে ঠান্ডা জলে স্নান করে আমার আবার ঠান্ডা লেগে গেছে। আমি ঠিকমতো ব্রেকফাস্ট করতে পারিনি। ওই উনুনে রান্না করতে গিয়ে আমার রান্নাও পুড়ে গেছে। শোনো, তুমি যদি আমাকে এক্সট্রা গ্যাস সিলিন্ডার না এনে দাও, তাহলে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দেব বলে দিলাম। এভাবেই তমা রাহুলের সঙ্গে ঝগড়া করতে থাকে, কিন্তু রাহুল চাইলেও তার মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারবে না। এদিকে আবার বউকেও খুশি করতে হবে, তাই রাহুল অনেক চিন্তা ভাবনা করার পর বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি তোমাকে একটা ইন্ডাকশন কিনে দিচ্ছি। তুমি সেই ইন্ডাকশনে করে রান্না করবে, কিন্তু খেয়াল রাখবে মা যেন ইন্ডাকশনের কথা জানতে না পারে। আর ওই গ্যাসটা কিন্তু তোমাকে 3 মাস পর্যন্তই চালাতে হবে, তা নাহলে কিন্তু আমি খুব প্রবলেমে পড়ে যাব। রাহুলের কথা শুনে তমা শান্ত হয়।
পরের দিন রাহুল ইন্ডাকশন এনে দিলে তমা চুপি চুপি ইন্ডাকশনে সমস্ত রান্নাবান্না করতে শুরু করে। ফলে গ্যাস সিলিন্ডারও তাড়াতাড়ি শেষ হয় না। তমা প্রত্যেকদিন ভালো ভালো রান্না করে তার শ্বশুরবাড়ির পরিবারকে পরিবেশন করে। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু অঞ্জলি দেবী প্রত্যেকদিন রাত্রিবেলা রান্নাঘর বন্ধ করার সময় সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে সেটা অবশ্যই চেক করে। যাক, নতুন বৌমাটা একটু সাশ্রয় করতে শিখেছে দেখছি। আমি তো ভাবলাম এতগুলো রান্নাবান্না এত তাড়াতাড়ি করছে কিভাবে, কিন্তু এখন দেখছি বেশি গ্যাস ব্যবহার করছে না। কালকে যেরকম গ্যাসটা ভারী ছিল আজকেও ঠিক একই রকম আছে। দেখতে দেখতে এভাবে 1 মাস কেটে যায়। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বাঁচলেও ইন্ডাকশন ব্যবহার করতে গিয়ে ইলেকট্রিক প্রচুর পরিমাণে খরচা হয়। তাই ইলেকট্রিকের বিল আসতেই অঞ্জলি দেবী ভীষণই আশ্চর্য হয়। ইয়ার কি মারা পেয়েছো? 25,000 টাকা আমাদের কারেন্টের বিল এসেছে। আমি দরকার ছাড়া একটা পাখাও চালাই না কিংবা আলোও জ্বালাই না। আমাদের বাড়িতে 25,000 টাকা কারেন্টের বিল আসতেই পারে না। আমার বাড়িতে প্রত্যেক মাসে 300 টাকা করে বিল আসে। নিশ্চয়ই আপনাদের কারেন্টের অফিসের লোকজন কোনো গন্ডগোল করেছে। আরে আপনার বাড়িতে তো আগে 300 টাকা করে বিল আসতো, কিন্তু এই মাসে 25,000 টাকা বিল এসেছে। আপনারা হয়তো খুব বেশি কারেন্ট ব্যবহার করেছেন, তাই হয়তো এসছে। তা না হলে তো ভুল লেখা থাকবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে টাকাটা দিন, আমার আরো অন্য জায়গায় কাজ আছে। অঞ্জলি দেবী কিছুতেই সেই ব্যক্তিকে টাকা দিতে চায় না, তার সঙ্গে বরং ঝগড়া করতে শুরু করে দেয়। এমন সময় তমা সেখানে এসে পড়ে। শুনুন, আপনারা যদি ইলেকট্রিক বিল না পেমেন্ট করেন আমি কিন্তু লাইনটাই কেটে দেবো বলে দিলাম। না না, ইলেকট্রিকের লাইনটা কেটে দিলে আমি তো ইন্ডাকশনে রান্না করতে পারবো না। তারপর শাশুড়ি মা আমাকে জোর করে ওই উনুনেই রান্না করাবে। না না, কারেন্টের লাইনটা কিছুতেই কাটতে দেওয়া যাবে না। এই ভেবে তমা তখনই 25,000 টাকা ইলেকট্রিকের বিল পেমেন্ট করে দেয়, যা দেখে অঞ্জলি দেবী ভীষণই রেগে যায়। কারণ অঞ্জলি দেবী ভীষণই কিপটে প্রকৃতির ছিল, তাই সে কখনোই সংসারে বেশি খরচাপাতি পছন্দ করত না। তোমাকে আমি 25,000 টাকা দিতে বলেছি, তুমি কেন গায়ে পড়ে কারেন্টের বিলটা দিতে গেলে? টাকা কি গাছে ফলে? তোমার মতো বৌমা থাকলে আমার সংসারটা রসাতলে যাবে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে তোমার জন্য এই কারেন্টের বিলটা বেশি এসেছে। কেন আমার জন্য বেশি আসবে কেন? আপনি তো দেখছেন আমি গ্যাস বাঁচানোর জন্য কষ্ট করে উনুনে রান্না বান্না করছি। আপনার গ্যাস সিলিন্ডার 3 মাসের বেশি চলে যেতে পারে, তবু আপনি আমার উপর দোষারোপ করছেন। ঠিক আছে, আজ থেকে আমি আর রান্না বান্না করব না, আপনিই রান্না করবেন। এই বলে তমা সেখান থেকে চলে যায়। দুপুরবেলা রান্না করার সময় যাতে গ্যাস কম খরচা হয় সেই জন্য অঞ্জলি দেবী সেদিন প্রেসার কুকারে ফ্যান ভাত, আলু ভাতে এবং ডাল সিদ্ধ রান্না করে সবাইকে খেতে দেয়। কিন্তু সেদিন কেউই ফেনা ভাত খেতে চায় না। উফ মা, তুমি আবারও ফেনা ভাত করেছো? সেই ছোটবেলা থেকে ফেনা ভাত খেয়েই তো এলাম। আমার এই রান্নার ভালো লাগছে না। মা, তুমি আজকে একটু বিরিয়ানি রান্না করতে পারলে না? ধুর, আমার খেতে ইচ্ছে করছে না। উফ, বাড়িতে যদি এরকম রান্না হবে আগে জানতাম তাহলে আমি আবারও নেমন্তন্নে খেতে চলে যেতাম। আমার তো আজকেও একটা নেমন্ত্রণ বাড়ি আছে, আমি নয় নেমন্তন্নে খেতে গেলাম। কেমন? কোথায় যাচ্ছ? তুমি চুপ করে এখানে বসো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? প্রত্যেক দিনই তোমাকে কে নিমন্ত্রণ করে? প্রায় দিনই শুনি নেমন্তন্ন আছে, নেমন্তন্ন আছে। এখানে আসার পর থেকে তোমার সপ্তাহে 3-4 দিন কারোর বাড়িতে নেমন্তন্ন থাকে। তোমার ব্যাপারটা কি শুনি? আসলে মাত্র 6 মাস আগেই রাহুল কাজের সূত্রে শহরে আসে। আগে রাহুলের বাবা মা দুজনেই গ্রামে থাকতো। গ্রামে যেহেতু জ্বালানির অভাব নেই, তাই অঞ্জলি দেবীর কাঠের উনুনে রান্না করতে কোনো অসুবিধা হতো না। কিন্তু শহরে আসার পর গ্যাসের প্রায় 1000 টাকা দাম দেখে অঞ্জলি দেবী কিছুতেই প্রত্যেক মাসে গ্যাস সিলিন্ডার কিনতে রাজি হয় না। তাই সে একটাই গ্যাস সিলিন্ডার 3 মাস করে চালানোর চেষ্টা করে। কিন্তু এই 6 মাসের মধ্যে সুজন বাবু মাঝে মাঝে কারোর বাড়িতে যেন নিমন্ত্রণ খেতে যায়। এভাবে সুজন বাবু এবং অঞ্জলি দেবী দুজনেই ঝগড়া করতে থাকে। এমন সময় কেউ যেন দরজা নক করে। অঞ্জলি দেবী দরজা খুলে তাদের প্রতিবেশী দীপশিখা দেবীকে দেখতে পায়। দীপশিখা দেবী হাতে নানান রকম খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে তুমি যেতে অনেক লেট করে ফেললে, তাই আমি ভাবলাম তোমাদের সবার জন্য নিজেই খাবার নিয়ে চলে আসি। গরম গরম বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না, তোমরা খেয়ে নাও। এই বলে দীপশিখা দেবী মটন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা সবাইকে পরিবেশন করে। সেই ভালো ভালো খাবার দেখে সবাই খাওয়া শুরু করে দেয়। আমার রান্না কেমন হয়েছে তোমরা বললে না তো? বাহ আন্টি, আপনি তো আমার থেকেও ভালো খাবার রান্না করতে পারেন। আমাকে একটু বিরিয়ানি আর চিকেন চাপের রেসিপিটা শিখিয়ে দেবেন তো? আমার খুব ভালো লেগেছে। আমিও পরের দিন সবাইকে রান্না করে খাওয়াবো।
হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি তোমাকে রান্না শিখিয়ে দেব। কারণ তোমাদের বাড়িতে তো তোমার শাশুড়ি মা আবার গ্যাস খরচা করতে দেবে না। সেদিন থেকে প্রত্যেক দিনই তমা দীপশিখা দেবীর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার রান্না করে, আর সেখানে ডেকে রাহুল এবং সুজন বাবুকে খাইয়ে দেয়। অঞ্জলি দেবীকে কেউ আর পাত্তাই দেয় না। এখন বেশিরভাগ সময়ই অঞ্জলি দেবীর পরিবারের লোকেরা দীপশিখা দেবীর বাড়িতে সময় কাটায়। তোমরা নিজেদের বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে কেন থাকা খাওয়া করতে যাচ্ছ? আমাদের কি বাড়ি নেই? আমাদের বাড়ি থাকলেও এখানে তো কোনো স্বাধীনতা নেই। তাছাড়া আমরা যদি এই বাড়িতে না খাই তাহলে আপনার গ্যাস সিলিন্ডার 3 মাস কেন, সারা জীবন চলে যাবে। এই বলে তমা আবার প্রতিবেশীর বাড়িতে চলে যায়। এমন সময় অঞ্জলি দেবী বুঝতে পারে তার সংসারটা এবার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সে মনে মনে উপলব্ধি করে গ্যাস সিলিন্ডার নিয়ে অত বেশি কিপটিমি করাও তার উচিত হয়নি। পরের দিন সকালবেলা অঞ্জলি দেবী সবার জন্য ডালপুরি, মটন ঘুগনি, লস্যি ইত্যাদি রান্নাবান্না করে। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? আপনি এত কিছু রান্না করেছেন? আসলে আমি ভাবলাম এত কিপটেমি করে কি লাভ হবে। তোমাদের প্রত্যেক দিন প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেতে হয়, যেটা আমার দেখতে ভালো লাগে না। তাই আজ থেকে আমি ঠিক করেছি আমি তোমাদের জন্য গ্যাসেই ভালো ভালো রান্না করব। আর বৌমা, তোমারও যা ইচ্ছা হবে তুমি গ্যাসেই রান্না করতে পারো, উনুনে রান্না করার দরকার নেই। অঞ্জলি দেবীর কথা শুনে তমা খুবই খুশি হয়। তার এরকম পরিবর্তন দেখে রাহুল এবং তার বাবাও খুবই খুশি হয়। সেদিনের পর থেকে তারা কেউই আর প্রতিবেশীর বাড়িতে খাওয়া দাওয়া করতে যায় না। মোহনা দেবী তার 4 বৌমা রেখা, টুম্পা, মৌ এবং মোনার সঙ্গে বাস করত। তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাদের বাড়িতে ছিল একতলা বাড়ি, পরপর 5টা রুম ছিল তাদের। এতগুলো রুম থাকা সত্ত্বেও মোহনা দেবী 4 বৌমা একটা রুমেই থাকতো, আর মোহনা দেবী ওই রুমের দালানে বাস করত। বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। মা, আমরা দিদির সঙ্গে এক রুমে থাকবো না। দিদি আমাদের 3 জনকে সবসময় বিরক্ত করছে। আচ্ছা তাহলে যাও, যে যার বাপের বাড়িতে চলে যাও। আমার সংসার খরচ কমে যাবে আর এক্সট্রা টাকাও ইনকাম হয়ে যাবে। যাও যাও, যে যার বাপের বাড়ি চলে যাও ব্যাগ গুছিয়ে। মোহনা দেবীর কথা শুনে 4 বৌমা রাগ করে সেখান থেকে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাদের বাড়িতে 5টা রুম থাকা সত্ত্বেও কেন মোহনা দেবী দালানে থাকতো, আর তার 4 বৌমাই বা কেন একই রুমে থাকতো? এর পেছনে একটা অনেক বড় কারণ ছিল। মাত্র 1 মাস আগের কথা। মোহনা দেবীর 4 ছেলে অফিস থেকে বাড়ি ফিরে এসে বলে, মা জানো, আমাদের কোম্পানি থেকে না একটা অনেক ভালো সুযোগ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারবো না। মানে কিসের সুযোগের কথা বলছিস তোরা? সেটা তো বল আগে, তারপর তো বুঝবো। মা, আমাদের কোম্পানি থেকে বলেছে যে বিদেশে গিয়ে আমরা যদি একটা 1 বছরের কোর্স করতে পারি আর সার্টিফিকেট নিয়ে আসতে পারি তাহলে আমাদের কোম্পানিতে আমাদের প্রমোশন হয়ে যাবে, এমনকি আমাদের স্যালারিও অনেক গুণ বেড়ে যাবে। কোর্স করতে যেতে হবে বিদেশে? সে কি রে বাবা? আচ্ছা, এই কোর্সটা করতে কি তোদের টাকা খরচ হবে নাকি কোম্পানি থেকে ফ্রিতে হয়ে যাবে? তুমি কি পাগল মা? ফ্রিতে আবার হয় কখনো? তাহলে তো সবাই যেত। আমাদের 4 জনের জন্য মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে। ওই জন্যই তো বললাম এত ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। আর তাছাড়া জানো, এই কোর্সটা করলে আমরা যে কোনো জায়গায় অনেক সহজেই চাকরি পেয়ে যাব, আর আমাদের স্যালারিও 1 লক্ষ টাকা থেকে শুরু হবে। তোরা চিন্তা করিস না, আমি যে করেই হোক তোদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। তোরা বিদেশে যাওয়ার জন্য তৈরি হ। কিন্তু কিভাবে মা? এত টাকা তুমি কোথায় পাবে? কি হলো মা, বলো, কোথা থেকে জোগাড় করবে তুমি এত টাকা? সে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তোরা আমার উপর ছেড়ে দে। মোহনা দেবীর নামে 2 কাঠা জমি ছিল, সেটা বিক্রি করে দিয়ে সে 6 লক্ষ টাকা পেয়েছিল। আরো 4 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তাই সে খুব চিন্তায় পড়ে। সে তার 4 বৌমাদের ডেকে বলে, তোমরা বিয়ের সময় বাপের বাড়ি থেকে যে সোনা গহনাগুলো এনেছিলে না, ওগুলো দাও, দরকার আছে। কি? সোনা গহনাগুলো নিয়ে আপনি কি করবেন? ও বুঝেছি, আপনি ওগুলো বিক্রি করে আপনার ছেলেদের বিদেশে পাঠাবেন, তাই তো? না বাবা না, আমি দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা মায়ের পরিশ্রম করা টাকা দিয়ে তৈরি করা সোনা গহনা আমরা দেব না। ক্ষমা করবেন, যখন আপনার কাছে অত টাকা নেই তাহলে কেন ওদের বিদেশে পাঠানোর স্বপ্ন দেখছেন? চুপ করো, আমি ওগুলো বিক্রি করব কখন বললাম? আমি আমার যা যা সোনা গহনা আছে আর তোমাদের 4 জনের সোনা গহনা বন্ধক দেব,
ওগুলো বন্ধক রেখে টাকা জোগাড় করব, না হলে কোনো উপায় নেই। এখনো 4 লক্ষ টাকার দরকার। মা, আর ওগুলো কবে ছাড়িয়ে দেবেন তাহলে? আমার ছেলেরা বিদেশ থেকে ফিরে এলেই তোমাদের গহনা ফিরিয়ে দেব, আমি কথা দিচ্ছি। দাও এবার তাড়াতাড়ি। মোহনা দেবী নিজের এবং তার 4 বৌমার গহনা নিয়ে এক চেনা পরিচিত ব্যক্তির কাছে বন্ধক দেয়। এতে করে সে 2 লক্ষ টাকা পেয়েছিল। এখনো তার 2 লক্ষ টাকার প্রয়োজন ছিল। সে অনেক ভাবনা চিন্তা করতে থাকে। অনেক ভেবে ভেবে সে একটা উপায় খুঁজে বের করে। মোহনা দেবী ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়ে আসে। টোটাল 10 লক্ষ টাকা জোগাড় করে সে তার ছেলেদের বিদেশে পাঠিয়ে দেয়। এই যে, তোমাদের একটা কথা বলা হয়নি। কালকে মেজো বৌমা, সেজো বৌমা আর ছোট বৌমা তোমাদের 3 জনের রুম খালি করে দেবে। তোমাদের রুমে যত জিনিসপত্র আছে ওগুলো বড় বৌমার রুমে যতটা ধরবে রেখে দেবে, আর বাকিটা দালানে রেখে দেবে। এটা শুনে 4 বৌমায় অবাক হয়ে যায়। কিন্তু কেন মা, ওরা আমার রুমে থাকবে নাকি, যে ওদের জিনিসপত্র আপনি আমার রুমে রাখতে বলছেন? হ্যাঁ, ঠিকই বুঝেছো তুমি। কাল থেকে তোমরা 4 জনে একটাই রুমে থাকবে, আর আমি আমার ঘরটা খালি করে দেব। আমার রুম আর তোমাদের 3 জনের রুম আমি ভাড়া দেব। ভাড়া দেবেন মানে? এসব আপনি কি শুরু করেছেন? আপনার ছেলেরা যখন বাড়িতে ছিল তখন তো আপনি কিছু বললেন না। আপনি কি চাইছেন খুলে বলুন। আরে বাবা, বলছি তো, সময় দাও আমাকে। আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। প্রত্যেক মাসে 20,000 করে টাকা কিস্তি দিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? তাই এই 4টি রুম 1 বছরের জন্য ভাড়া দেব। 5,000 করে 4টি রুমের 20,000 টাকা বাড়ি ভাড়া পাবো। ওই টাকা দিয়েই আমি লোন শোধ করে দেব। মা, আপনি যা করছেন করুন, কিন্তু আমাদেরকে একই রুমে থাকতে বলে ভুল করছেন না? আপনি তো অন্য কিছু ভাবতে পারতেন। হ্যাঁ, আপনি বিবাহিত 4 মেয়েকে একই রুমে থাকতে বলছেন? এটা কি করে সম্ভব? কোনো মতেই না। আমার এদের সঙ্গে একটুও জমবে না। আমি আমার রুম ছাড়বো না। যা করবেন করুন। কেন 4 জন একই রুমে থাকা যাবে না কেন? আমার ছেলেরা বিদেশে গিয়ে একই রুমে কি করে থাকছে? মা, ওরা তো ভাই ভাই, আমরা কি বোন নাকি? যায় যায় তো বোনের মতোই সম্পর্ক হওয়া উচিত। তোমরা 4 জনে একই রুমে থাকবে, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। যাদের অসুবিধা হবে তারা নিজের নিজের বাপের বাড়ি গিয়ে থাকো। আমার ছেলেরা বাড়ি ফিরলে তোমাদেরকে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আমি বাপের বাড়ি গিয়েই থাকবো, এর থেকে ভালো। হ্যাঁ, আর আমিও। হ্যাঁ, আর আমিও আজকেই চলে যাব বাপের বাড়ি। না, তোরা যাবি না বাপের বাড়ি। তোরা চলে গেলে আমাকে একা বাড়ির সব কাজ করতে হবে। তোরা আমার সঙ্গেই থাকবি, কোনো অসুবিধা হবে না। আমরা মানিয়ে গুছিয়ে নেব, চল না। পরের দিন থেকেই টুম্পা, মৌ এবং মৌমিতা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বড় বৌমা রেখার ঘরে চলে যায়। দিদি, আমরা 4 জন একই খাটে ঘুমাবো? তোমার খাট ভেঙে যাবে না তো? কেন, আমার বাপের বাড়ি থেকে কি আমাকে কম দামি খাট দিয়েছে নাকি যে 4 জন ঘুমালে ভেঙে যাবে? 4 জন কেন, 10 জন ঘুমালেও এই খাট ভাঙবে না। হ্যাঁ, তোদের মতো নাকি তুলোর মতো হালকা খাট দিয়েছে? কেন দিদি, তোমার বাবা মা কিসের তৈরি খাট দিয়েছে তোমাকে যে খুব ভারী? দেখি তো কত ভারী, আমি সরাতে পারবো কিনা। এই যে দেখো, আমি একাই খাটটা সরিয়ে দিলাম। এই চুপ কর তোরা। আমার রুমে থাকতে এসেছিস, আবার আমাকে অপমান করছিস? বেশি না বকে শুয়ে পড় সবাই। আর যার যার আমার খাট পছন্দ হচ্ছে না, ভেঙে যাওয়ার ভয় পাচ্ছে, তারা নিচে মেঝেতে ঘুমাতে পারে। আমি তো বাবা শুয়ে পড়ছি। এই বলে রেখা শুয়ে পড়ে। নিরুপায় হয়ে বাকি 3 বৌমাও রেখার পাশে শুয়ে পড়ে। ভোরবেলার দিকে রেখা একটা অনেক জোরে পাদ মারে, আর সবার ঘুম ভেঙে যায়। বাপরে বাপছি, কি গন্ধ! ও দিদি, ওঠো। তুমি পাদ মারছো কেন? ঘুমাতে দেবে না নাকি? হ্যাঁ, আমাদের ওঠো বলছি। আরে শুয়ে পড় তোরা, আমার একটু গ্যাসের প্রবলেম আছে। ছি ছি বাবা, তুমি এত জোরে পাদ মেরেছো? আমি তো ভাবলাম আমাদের প্রতিবেশী দেশ হয়তো আমাদের দেশের উপর বোম ফেলেছে। এত জোরে শব্দ হলো, মনে হয় শাশুড়ি মায়েরও ঘুম ভেঙে গেছে। আমি তো ভাবছি যে তোমার বর কমল দাদা তোমার এই পচা পাদের গন্ধ কিভাবে সহ্য করে। এই দেখ, তোরা কিন্তু বেশি বকছিস। তোরা আমার রুমে থাকতে এসেছিস, তাই আমার রুমে থাকতে হলে আমার পাদের গন্ধকেও সেন্ট মনে করে চুপ করে থাকতে হবে। যে পারবে না সে বেরিয়ে যাক। রেখার কথা শুনে আর কেউ কিছু বলে না, কিন্তু রেখার পাদে এত দুর্গন্ধ ছিল যে তাদের পক্ষে আর ওই রুমে থাকা সম্ভব হচ্ছিল না। তাই টুম্পা, মৌ এবং মোনা
ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যায়। রেখার কিছু যায় আসে না, সে একা একা মজা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন, এই মোনা, তোরা আমার একটা লাল শাড়ি দেখেছিস? এই যে এখানে, এই আলমারির মধ্যে রেখেছিলাম। কই, আমরা দেখিনি তো। ওই দেখো, রেখা দিদি একটা লাল রঙের শাড়ি পরে আসছে। দেখো তো ওই শাড়িটা তোমার কিনা। হ্যাঁ তো দিদি, তুমি আমার শাড়ি পরেছো কেন? তাও আবার আমাকে না জিজ্ঞাসা করে। ও, এটা তোর শাড়ি? আমার আলমারিতে ছিল তো, তাই আমি ভেবেছি আমার শাড়ি হবে হয়তো। আর তোর শাড়ি পরলেই বা কি, তোরা যে আমার রুমে আছিস সেটা দেখ। আমি তো তোদের রুমে থাকতে চাইনি। তোদের অসুবিধা হলে আমার আলমারিতে শাড়ি রাখবি না, আর যদি রাখিস আমি তো পরবই। এই বলে রেখা সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কাটতে থাকে। রেখা সব সময় তার 3 জায়ের উপর অধিকার ফলানোর চেষ্টা করত। একদিন রাত্রিবেলা, এই যে তোরা শুনছিস, আমার বর ফোন করছে, তোরা 3 জন বাইরে যা একটু। আমি অন্য কারোর সামনে আমার বরের সঙ্গে কথা বলতে পারি না, বুঝেছিস? কি হলো, যা। কেন, আমাদের সামনে কথা বললে কি হবে? আমরা কি কান পেতে শুনবো নাকি? বলা যায় না, শুনতেও তো পারিস। তাড়াতাড়ি যা এবার, আমি দরজা বন্ধ করব। আমি একটু পরে তোদের ডেকে নেব, তোরা যা। রেখা এভাবেই তার 3 জাকে ঘর থেকে বের করে দেয়। 3 জা বাইরে দালানে বসে বসে বলে, দিদির রুমে থাকি বলে দিদি একটু বেশি আমাদের উপর জোর খাটাচ্ছে। যখন ইচ্ছে রুম থেকে বের করে দিচ্ছে, যখন ইচ্ছে তখন রুমে ডাকছে। কিছুক্ষণ পর দরজার ভেতর থেকে রেখা বলে, আমার কথা বলা হয়ে গেছে, যার যার ঘরে আসার ইচ্ছা আছে আসতে পারে। রেখার কথা শুনে 3 বৌমা ভেতরে যায়। তারা দেখে যে রেখা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বাবা, দিদি আমাদের এইমাত্র ডাকলো আর এখনই ঘুমিয়ে পড়লো, তাও আবার চাদর মুড়ি দিয়ে। কিছুতে একটা ব্যাপার আছে। ছাড়ো তো, শুয়ে পড়ো। আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসি। বাইরে আর যাবো না, দিদির বাথরুমেই চলে যাই। দিদি ঘুমাচ্ছে তো, দিদির ফেস ওয়াশও ব্যবহার করে নেব। এই বলে মৌ রেখার বাথরুমে চলে যায়। রেখা চাদর মুড়ি দেওয়া অবস্থায় বলে, এই আমার বাথরুমে যাবি না তোরা? শুধু রুম শেয়ার করার কথা হয়েছিল, বাথরুম না, বাইরের বাথরুমে যা। মৌ তার কোনো কথা শোনে না। সে মুখ ধুতে যাবে কি, তখনই দেখে যে বাথরুমে একটা ছোট মতো বাক্স রাখা আছে। মৌ কৌতূহলবশত বাক্স খুলে দেখে যে তাতে নকল দাঁত রাখা আছে। এই দেখো সবাই, নকল দাঁত। তার মানে দিদির দাঁত আসল নয়, দিদি নকল দাঁত লাগায়, এই জন্য চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ও দিদি, ওঠো 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 বলছি। না না, আমি উঠবো না, আমি উঠবো না। রেখাকে জোর করে তারা তুলে দেখে যে রেখা সত্যি সত্যিই দাঁত নেই, তাই সে নকল দাঁত ব্যবহার করে। সবাই অবাক হয়ে যায়। এই, কাউকে কিছু বলবি না প্লিজ, আমার বর জানলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তোদের পায়ে পড়ি প্লিজ। হ্যাঁ, তোমার খেল খতম, এবার আমাদের খেল শুরু। এবার তোমার রুমে আমরা 3 জন থাকবো, কিন্তু আমাদের হুকুম চলবে, আর তুমি আমাদের সেবা করবে। না হলে সবাইকে বলে দেব তোমার নকল দাঁতের ব্যাপারে। না না, আমি তোদের সঙ্গে অমন করব না, ক্ষমা কর। তোরা আমার রুমে যেমন ভাবে ইচ্ছা থাক, আমি তোদের বিরক্ত করব না। আমার রুম মানেই তো তোদের রুম, তাই না বল? সেদিন থেকে রেখা ভয়ে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সে তার জায়েদের আর বিরক্ত করে না। সবাই একসঙ্গে একই রুমে মিলেমিশে বাস করে। এভাবেই 1 বছর কেটে যায়। 4 ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরে আসে। তারা অনেক টাকা স্যালারির চাকরি পেয়ে যায়। তারা আবার আগের মতো নিজের নিজের রুমে থাকতে শুরু করে।